আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যামাইলয়েডোসিস নিয়ে। বেসিক্যালি অ্যামাইলয়েডোসিস বলতে আমরা আসলে কী বুঝি? আমাদের যেই ইন্টারস্টিশিয়াল যে স্পেস আছে, আমাদের যেই ইন্টারস্টিশিয়াল যে স্পেসগুলো আছে বিভিন্ন টিস্যুতে, সেইখানে আসলে আমরা দেখি যে কিছু ইনসলিউবল কিছু প্রোটিন আসলে জমা হচ্ছে, ফিব্রিলার প্রোটিন। সে ইন্টারস্টিশিয়াল যে আমাদের স্পেসগুলো আছে সেখানে আমরা দেখছি কিছু ইনসলিউবল আসলে ফিব্রিলার কিছু প্রোটিন ডিপোজিটেড হচ্ছে। এবং এই যে ইনসলিউবল যে ফিব্রিলার যে প্রোটিন, সেটাকে আমরা আসলে অ্যামাইলয়েড বলি। সো এরা হচ্ছে অ্যামাইলয়েড। সো যখন এই অ্যামাইলয়েড ইনসলিউবল ফিব্রিলার প্রোটিন যখন এই ইন্টারস্টিশিয়াল স্পেসগুলোতে বিভিন্ন টিস্যুর ইন্টারস্টিশিয়াল স্পেসে যখন আসলে ডিপোজিটেড হইতে থাকে, সেই কন্ডিশনটাকেই আমরা আসলে বলছি অ্যামাইলয়েডোসিস। এখন অ্যামাইলয়েডোসিস হলো সমস্যা কি? যখন একটা অর্গানের মধ্যে এরকম টিস্যুতে ইন্টারস্টিশিয়াল স্পেস যখন অ্যামাইলয়েড জমতে থাকে, আস্তে আস্তে পরবর্তী দেখা যাচ্ছে ওই পার্টিকুলার টিস্যু, হ্যাঁ, বা ওই অর্গান আসলে ডিসফাংশন হয়ে যায়। তাহলে সেখান থেকে আমরা দেখব ডিসফাংশন ডেভেলপ করে। সো দিস ইজ দ্য প্রবলেম। এখন এখানে যখন আমি বলছি যে ফাইব্রিলার প্রোটিন, এখানে কি শুধুমাত্র ফাইব্রিলার কম্পোনেন্টই থাকে? উত্তর হচ্ছে না। এখানে কিছু আমাদের নন ফাইব্রিলার কিছু কম্পোনেন্টও থাকে। যেমন আমরা দেখি যে অ্যাপোলিপোপ্রোটিন ই, তারপরে হেপারান সালফেট, বা আমরা দেখি যে কিছু অ্যামালয়েড কিছু আমরা প্রিকারসার দেখি, যেমন অ্যামালয়েড পি কম্পোনেন্ট। এরকম কিছু কম্পোনেন্ট আছে যেগুলো নন ফিব্রিলার কম্পোনেন্ট, সেগুলো আসলে থাকতে পারে। বাট ওভারঅল পুরো স্ট্রাকচারটা আমার ফিব্রিলার হিসেবেই কাউন্ট করি, এবং দিস ইজ অ্যামাইলয়েড। এখন যখন এই অ্যামাইলয়েডোসিস কোনো একটা পার্সনের ক্ষেত্রে হয়, সেখানে আসলে পেশেন্টের মূল সমস্যাটা হচ্ছে যেই অর্গানে হচ্ছে সেখানে ডিসফাংশন হচ্ছে। সো প্রশ্ন হচ্ছে যে অ্যামাইলয়েডোসিস আসলে কেন হয়, বা হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? সো এটাকে বুঝতে গেলে আমরা আসলে ক্লাসিফিকেশনে চলে যেতে হবে। একটা ক্লাসিফিকেশন আছে, এটাকে বলা হয় লোকালাইজড সিস্টেমিক, বাট এটাকে আমরা আসলে ওইভাবে আমরা ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে আমরা বলছি এএল অ্যামাইলয়েডোসিস, একটাকে আমরা বলি এ অ্যামাইলয়েডোসিস, এবং আমরা আরেকটাকে বলি বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন অ্যামাইলয়েডোসিস। সো আমরা এই নামগুলো যদি জানি, আমাদের জন্য বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম কথা হচ্ছে এল কথাটা কোত্থেকে আসলো, এ কথাটা কোত্থেকে আসলো? এ ফর অ্যামাইলয়েডোসিস, এটা মনে রাখি। বাট এই এল ইন্ডিকেটস লাইট চেইন ইমিউনোগ্লোবিউলিন। তাহলে আমাদের ইমিউনোগ্লোবিউলিনের যে লাইট চেইন থাকে, এই এলটা হলো সেই লাইট চেইন। আর এখানে যেটা এ বলতেছি, এটা আসলে আমাদের অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট থেকে আমরা দেখি যে কিছু প্রিকারসার আসে। সো অ্যামাইলয়েড প্রিকারসার অরিজিনেটিং ফ্রম আমাদের কিছু অ্যাকিউট যে প্রোটিন রিঅ্যাক্ট্যান্ট যেগুলো আছে আমাদের, সেইখান থেকে আমরা আসলে এটাকে দেখতেছি। সো আমরা নর্মালি দেখি যে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট সেইখান থেকে অ্যামাইলয়েডের একটা প্রিকারসার আসে। সেই প্রিকারসার অনুযায়ী এটাকে এ বলা হচ্ছে। তাহলে একটাকে বলছি ইমিউনোগ্লোবিউলিন লাইট চেইন, এখান থেকে এল। আর আমাদের অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্টের কিছু অ্যামাইলয়েড প্রিকারসার আছে, সেটা। আরেকটা হচ্ছে বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন, এটা একটা আলাদা একটা নাম, যা সেটা আমি একটু পরে আলোচনা করবো। তাহলে প্রথমে আসি লাইট চেইন, ইমিউনোগ্লোবিউলিন লাইট চেইন, সেইখান থেকে অ্যামাইলয়েডোসিসটা কীভাবে আসে। সো দেখা যাচ্ছে কিছু পার্সনের কিছু হেমাটোলজিক্যাল কিছু কন্ডিশন থাকে। কি হইতে পারে সেটা? হেমাটোলজিক্যাল কন্ডিশন যেমন আমরা দেখি যে মায়ালোমা, একটা হলো মাল্টিপল মায়ালোমা, একটা আমরা দেখি ওয়ালডেনস্টর্মস ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া, আর একটা হলো আমাদের এমজিইউএস, মোনোক্লোনাল গ্যামোপ্যাথি অফ আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স। এর নামটা একটু কঠিন। মোনোক্লোনাল গ্যামোপ্যাথি অফ আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স। তাহলে এই যে 3টা কন্ডিশন বললাম, মাল্টিপল মায়োলোমা, ওয়ালডেনস্টর্ম ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া, আর একটা বললাম এমজিইউএস। সো
হোয়াট হ্যাপেন্স হিয়ার, এখানে প্রত্যেকটা জায়গায় একটা কমন ব্যাপার আছে, সেটা কি আমরা দেখি যে ইমিউনোগ্লোবিউলিন লাইট চেইন বেশি বেশি করে তৈরি হচ্ছে। সো মাল্টিপল মায়োলোমাতে তো আমরা প্রচুর প্যারা প্রোটিন তৈরি হতে দেখি, যেহেতু এটা প্লাজমা সেল টিউমার। ওয়ার্ল্ডেনস্টমস ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ এরকম লাইট চেইন ইমিউনোগ্লোবিউলিন তৈরি হতে থাকে, এবং এটাও তো মনোক্লোনাল গ্যামোপ্যাথি বলতেছে, এখানেও প্রচুর পরিমাণ ইমিউনোগ্লোবিউলিন লাইট চেইন প্রডিউস হতে থাকে। এই যে এক্সেসিভ ইমিউনোগ্লোবিউলিন লাইট চেইন প্রডিউস হচ্ছে, এরা এই ফিব্রিলারি প্রোটিন হিসেবে অ্যামাইলোডোসিস এখান থেকে আসলে আসতে পারে। তাহলে এএল অ্যামাইলোডোসিস পেশেন্টের হয়তো বা রেনাল ডিপোজিশন হচ্ছে, হার্ট, আমরা রেনাল ডিপোজিশন থেকে দেখি নর্মালি পেশেন্টের সেখান থেকে সে নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। তারপরে আমরা দেখি যে হার্ট পেশেন্ট এখানে রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে। তারপরে দেখা যাচ্ছে পেশেন্টের আদার যে অর্গ্যানসগুলো আছে সেগুলো আসলে ইনভলভড আসলে হইতে পারে। তাহলে আমরা কমনলি কি দেখতেছি যে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট সেটাও আসলে হইতে পারে। সামটাইমস আমাদের টাং ইনভলভ হতে পারে, সেটা ম্যাক্রোগ্লসিয়া। তাহলে আরেকটা কি বললাম, এখানে লিখি ম্যাক্রোগ্লসিয়া। তাহলে এরকম একদিকে পেশেন্টের ম্যাক্রোগ্লসিয়া হচ্ছে, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকতে পারে, রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি হয়, বা নেফ্রোটিক সিনড্রোম আসলে পেশেন্টের ডেভেলপ করে। সো দিস ইজ হ্যাপেনিং ইন এএল টাইপ অফ অ্যামাইলয়েডোসিস। তাহলে এএল অ্যামাইলয়েডোসিস থেকে পেশেন্টের আসলে সিনারিও গ্রাম থাকবে এমআরসিপিতে একটা পেশেন্টের এরকম একটা বলা থাকবে যে অ্যামাইলয়েডোসিস আছে, সেটা ডায়াগনোসিস করে নিতে হবে। এখন বলবে যে কোন টাইপের অ্যামাইলয়েডোসিস এটা। সো তখন কারণটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কেন হলো। তাহলে মাল্টিপল মায়োলোমা থেকে নাকি ওয়ার্ল্ডেনস্টমস ম্যাক্রোগ্লোবিউলিনেমিয়া নাকি এমজিইউএস সেখান থেকে। তাহলে এটা আমাদের একটা। এবার আসি এএ অ্যামাইলয়েডোসিস, এখানে কি অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট বললাম না? অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট কখন আসে? যেখানে ইনফ্লামেশন আসে সেখানেই হয়। সো বেসিক্যালি আমাদের এএ টাইপ অফ অ্যামাইলয়েডোসিস, যেটা আমাদের যে এএ টাইপ অফ অ্যামাইলয়েডোসিস, এইখানে আসলে আমরা দেখব যে দুইটা কারণ হতে পারে। একটা হতে পারে কোনো একটা ক্রনিক ইনফেকশন আছে সেইখান থেকে ব্যাপারটা ঘটছে, অথবা কোনো একটা ক্রনিক ইনফ্লামেশন আছে সেখান থেকেও হচ্ছে। তাহলে এরকম হইতে পারে। যেমন আমরা খুব কমনলি দেখি রিউমাটয়েড আর্থ্রাইটিস, লাইক অনেক দিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, 5 বছর 10 বছর 15 বছর 10 বছর প্লাস অ্যাকচুয়ালি। সো আমরা দেখি এখানে অ্যামাইলয়েডোসিস হচ্ছে, হ্যাঁ এখানেও রেনাল ইনভলভমেন্ট ফ্রিকুয়েন্ট। এ টাইপ অফ অ্যামাইলয়েডোসিস, এখানে আসলে আমরা দেখি রেনাল ইনভলভমেন্ট, এটাই আসলে ফ্রিকুয়েন্টলি দেখা যায়। সো পেশেন্ট হয়তো আমার কাছে নেফ্রোটিক সিনড্রোমের ফিচার নিয়ে আসতে পারে। তাহলে ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক ইনফেকশন, মনে করি টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াকটাসিস, সেখানেও হতে পারে। তাহলে এ টাইপ অফ অ্যামাইলয়েডোসিস, ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফ্লামেশন, সেইখান থেকে এটা হইতে পারে, এবং কমনলি আমরা রেনাল ইনভলভমেন্ট দেখি। আরেকটা টাইপ বলেছিলাম বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন অ্যামাইলয়েডোসিস। সো এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং হ্যার, এটা আসলে তাদের ক্ষেত্রে হয় যাদের ডায়ালাইসিসের পেশেন্ট। সো দেখা যাচ্ছে কি একটা পেশেন্টের রেনাল ফেইলার আছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তাদেরকে কি করা হচ্ছে, তারা হয়তো বা কন্টিনিউয়াস আমরা দেখি যে রেগুলার ডায়ালাইসিসের মধ্যে আছে। এখন যতদিন ডায়ালাইসিস চলতে থাকবে, সময়ের সাথে সাথে এই বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন অ্যামাইলয়েডোসিস এটা হয় রিস্ক আসলে বেড়ে যায়। কেন? বিকজ এই বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন এটা যখন একটা পেশেন্টকে ডায়ালাইসিস করা হয়, এটা আসলে বাইর হতে পারে না, এটা জমতে থাকে। তাহলে যেটা হয়, এই ডায়ালাইসিস পেশেন্ট তাদের ক্ষেত্রে যেটা হয়, এই বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন এটা আসলে ডায়ালাইসিস সময় বাইর হইতে পারে না, এটা ব্লাডেই থেকে যায়। তো যেহেতু এটা ব্লাডে থেকে যায়, অনেক দিন যাইতে থাকলে প্রচুর পরিমাণে আসলে এটা জমতে থাকে। এরা জমে কই যাবে? এরা জমে এই যে ইনসলিবল ফিব্রিলারি প্রোটিন হিসেবে বিভিন্ন টিস্যুর মধ্যে ডিপোজিটেড হয়, এবং সেইখানে অ্যামাইলয়েডোসিস হয়ে যাবে। তাহলে ডায়ালাইসিসের পেশেন্ট, রেনাল ফেইলারের পেশেন্ট অনেক দিন ধরে ডায়ালাইসিস পায়, তাদের অ্যামাইলয়েডোসিস হলে এটা হচ্ছে বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন এই টাইপের অ্যামাইলয়েডোসিস। এখন কোনো একটা পার্সনের অ্যামাইলয়েডোসিস হয়েছে, তাহলে পেশেন্টের বেসিক ক্লিনিক্যাল ফিচার কী হবে? তাহলে যেই অর্গান ইনভলভমেন্ট সেই অনুযায়ী, যেমন রেনাল ইনভলভমেন্ট হলে পেশেন্ট নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসে, রেনাল ইনভলভমেন্ট হলে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসবে। কার্ডিয়াক ইনভলভমেন্ট যদি হয়, সেইখানে আমরা দেখি যে পেশেন্টের এখানে রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসে। আচ্ছা, বেটা 2 মাইক্রোগ্লোবিউলিনেমিয়া, এখানে যেটা হয় বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন যে আমাদের অ্যামাইলয়েডোসিস, এটা বেশি ডিপোজিট হয় জয়েন্টের আশেপাশে। সো ওই ধরনের পেশেন্ট দেখা যাচ্ছে আর্থ্রাইটিস,
হ্যাঁ, আর্থ্রাইটিস, বোন পেইন বা জয়েন্ট পেইন, হ্যাঁ, বা এইগুলো নিয়ে আসবে, বোন অ্যান্ড জয়েন্ট প্রবলেম নিয়ে সে আমাদের কাছে আসবে, সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে বোন প্রবলেম, জয়েন্ট প্রবলেম এইগুলো নিয়ে এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে বিশেষ, বা কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল সিনড্রোম সেটাও হইতে পারে। যদি এমন হয় কোনো একটা পেশেন্ট ডায়ালাইসিস পায় ফর লাইক 2 or 3 ইয়ার্স, এই পেশেন্ট কার্পাল টানেল সিনড্রোম নিয়ে আসছে, কারণ কি? অ্যামাইলয়েডোসিস, বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন অ্যামাইলয়েডোসিস। তাহলে এইভাবে সিনিয়র থেকে আসলে এমআরসিপিতে কোশ্চেনগুলো আসবে। তাহলে এটা মাথায় রাখবো, একটা রেনাল পেশেন্ট, হ্যাঁ, এন্ডিসেস রেনাল ডিজিজ, অনেকদিন ধরে ডায়ালাইসিস পায়, তার কেন কার্পাল টানেল সিনড্রোম হলো? তাহলে একটা প্রবাবল রিজন হইতে পারে আমাদের অ্যামাইলয়েডোসিস। তাহলে পেশেন্টের আসলে যেইখানে ইনভলভমেন্ট সেইখানে সহজ কথা একটা ডিসফাংশন হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এটাকে অ্যাড্রেস করব, কিভাবে ইনভেস্টিগেট করব? সেই ইনভেস্টিগেট করার উপায় হচ্ছে আমাদেরকে আসলে বায়োপসি নিতে হবে। আমরা বায়োপসি নিয়ে কঙ্গো রেড স্টেইন করব। কঙ্গো রেড স্টেইনিং করলে আমি দেখব যে অ্যাপল গ্রিন বায়োফ্রিঞ্জেস, হ্যাঁ, আমরা এটা আসলে যদি বায়োপসি করি কঙ্গো রেড স্টেইন করলে অ্যাপল গ্রিন বায়োফ্রিঞ্জেস। সো এইটা আমরা পাবো, এটা আমাদের জন্য ডায়াগনস্টিক, যে কঙ্গো রেড স্টেইন, অ্যাপল গ্রিন বায়োফ্রিঞ্জেস, এটা আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে বায়োপসি কোথেকে নিব? সো 3টা জায়গা থেকে বায়োপসি নেওয়া যাবে। একটা হচ্ছে স্কিন, একটা হচ্ছে আমাদের অ্যাডিপোস টিস্যু, একটা হচ্ছে অ্যাডিপোস টিস্যু, আর একটা হচ্ছে আমাদের রেকটাম। তাহলে রেকটাম, অ্যাডিপোস টিস্যু, স্কিন, এই জায়গাগুলো থেকে আমরা আসলে বায়োপসি নিব। আমরা যদি কঙ্গো রেড স্টেইনিং করি তাহলে আমাদের আসলে ডায়াগনোসিস হয়ে যাবে। তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি যে আমাদের এখানে অ্যামাইলয়েডোসিসের মূল প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইনসলিবল একটা ফিব্রিলার প্রোটিন আসলে ইন্টারস্টিশিয়াল স্পেস, বিভিন্ন টিস্যুর যে ইন্টারস্টিশিয়াল ইয়েটা থাকে, ইন্টারস্টিশিয়াম থাকে, সেখানে আসলে ডিপোজিটেড হয়, এবং ডিপোজিটেড হওয়ার কারণে ওই টিস্যু বা অর্গান ডিসফাংশন হয়। সো এটা আসলে কীরকম হতে পারে? এখানে নন ফিব্রিলার কিছু কম্পোনেন্টও থাকে, দ্যাট ইজ অলসো ট্রু, বাট এখানে আমাদের কি কি ইস্যু থাকবে? 3 রকমের। তার একটা এএল, এএ, বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন। এখন এএলটা কোথায়? এল ফর ইমিউনোগ্লোবিউলিন লাইট চেইন। যখনই লাইট চেইন, সহজে মাথায় রাখবো, লাইট চেইন কোথায় প্রডিউস হয়, কোন টিউমারে প্রডিউস হয়? তাহলে মাল্টিপল মায়োলোমাতে হয়, ওয়ালডেনস্ট্রমস মাইক্রোগ্লোবিউলিনেমিয়া সেখানে হয়, আর মনোক্লোনাল গ্যামোপ্যাথি অফ আনডিটারমাইন্ড সিগনিফিক্যান্স, এই 3টা জায়গায় হয়। তাহলে এখানে আমরা এএল টাইপ অফ অ্যামাইলয়েডোসিস পাচ্ছি। তারপরে কি এএ অ্যামাইলয়েডোসিস। জাস্ট আমি সিম্পলভাবে সহজভাবে মাথায় রাখবো যে যেখানে লাইট চেইন প্রডিউস হবে, ইমিউনোগ্লোবিন লাইট চেইন প্রডিউস হওয়া সম্ভব, সেখানে এল অ্যামাইলয়েডোসিস। এখন আসি এ অ্যামাইলয়েডোসিস। এ ফর কি? এ হচ্ছে কি আমাদের প্রিকারসার, অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট থেকে অ্যামাইলয়েড প্রিকারসার আসতেছে। তাহলে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট কোথায় আসে? ইনফ্লামেশন হলে আসে। তাহলে এখন অ্যামাইলয়েডোসিসটা আসলে একটা ক্রনিক ফেজ, সো এটা ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফ্লামেশন সেখান থেকে হবে। তাহলে একটা পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, হ্যাঁ, অনেক লম্বা সময় ধরে একটা ইনফেকশন আছে, ক্রনিক ইনফেকশন, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াক্টেসিস, এরকম কন্ডিশনগুলো থেকে যদি অ্যামাইলয়েডোসিস হয়, সেটা ডেফিনেটলি এ টাইপ অফ অ্যামাইলয়েডোসিস। তাহলে এটাকে আলাদা করলাম। একটা বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন অ্যামাইলয়েডোসিস, যেটা বললাম যে ডায়ালাইসিস হচ্ছে, এটা তো বাইর হইতে পারে না, বেটা 2 মাইক্রোগ্লোবিউলিন বাইর হতে পারে না ডায়ালাইসিসে, সো এটা জমতে থাকে। তো যত সময় যাবে জমতে থাকবে, জমতে জমতে অ্যামাইলয়েডোসিস হয়ে যাবে। এবং এটা অ্যাকচুয়ালি জয়েন্টের এখানে, যেখানে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টের এখানে এরা যায়। সো বোন ইনভলভমেন্ট, জয়েন্ট ইনভলভমেন্ট, এইগুলো আমরা দেখবো কার্পাল টানেল সিনড্রোম পেশেন্টের হবে। আর কিভাবে আমরা ডায়াগনোসিস করব? আমাদের ডায়াগনোসিস করার উপায় হচ্ছে আমরা পেশেন্টের ক্ষেত্রে একটা বায়োপসি নিব। সো বায়োপসিটা কোত্থেকে নিব? স্কিন থেকে নিতে পারি, অ্যাডিপোস টিস্যু থেকে নিতে পারি, রেকটাম থেকে নিতে পারি। এবং নিয়ে আমি কি করব? আমি এটাকে একটা বায়োপসি করে কঙ্গো রেড স্টেইন দিয়ে আমি যদি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি অ্যাপল গ্রিন বায়োফ্রিঞ্জেস আমি দেখব, সেটা আমার একদম ক্লিয়ার কাট ডায়াগনোসিস করে ফেলবে। অ্যামাইলয়েডোসিস থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, অলমোস্ট প্রত্যেক ডায়েটাই একটা কোশ্চেন আসলে থাকেই। সো ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর এমআরসিপি পার্ট 1। সো এই ছিল মোটামুটি আমাদের এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।